সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ থেকে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু। বিকেলে প্রথম সভায় অংশ নেবে বিএনপি। দক্ষতার ঘাটতিতে বিশ্ববাজারে বাংলাদেশি শ্রমিকের মজুরি কম, চাহিদা ভিত্তিক কর্মী তৈরির পরিকল্পনা সরকারের। এই মানুষগুলি অফকোর্স তাদের তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়েজ হওয়া উচিত বলে আমি মনে করছি। কারা কারা আসলে এই ধরনের স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি। গরমের চাহিদা মেটাতে দ্রুতই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ দেবে আদানি, তবে কর সুবিধা ও ছাড়ের অনুরোধ প্রত্যাখ্যান। এবং আন্দোলনে আহত 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন, অপেক্ষায় আরো 40 জন, অনেকেই ভুগছেন মানসিক অস্থিরতায়। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। জাতীয় নির্বাচনের আগে সংস্কার বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক শুরু হতে যাচ্ছে আজ। বিকেলে প্রথম সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম সভায় অংশ নেবে বিএনপি। নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে 6 মাস মেয়াদী এই কমিশন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা হলেন প্রধান 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানরা। এই কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ গ্রহণে ঐকমত্য তৈরিতে আলোচনা হবে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে। অদক্ষ কর্মী পাঠানোর কারণে বহির্বিশ্বে কর্মক্ষেত্রে তুলনামূলক কম বেতন পান বাংলাদেশি কর্মীরা। এই সংকট থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে দুবাই সফরকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখন টেলিভিশনকে জানান, চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশিদের বেতন ভাতা ও সুবিধা সম্পর্কিত বিষয় নিয়ে আরও জানাবেন কামরুল হাসান জনি। বিদেশের মাটিতে কাজের দিক থেকে মনোযোগী হওয়ায় বাংলাদেশি কর্মীদের সুনাম রয়েছে, কিন্তু দক্ষতার অভাবে বেতন কাঠামোর দিক দিয়ে পিছিয়ে প্রবাসীরা। এই সংকট সমাধানে গেল বছরের অক্টোবরে উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য সহ বেশ কটি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পুনর্নির্ধারণ করে দেওয়া হয় ন্যূনতম বেতন ভাতা ও সুবিধা সম্পর্কিত শর্ত। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সর্বনিম্ন 800 দিরহাম এবং সৌদি আরবের ক্ষেত্রে 800 রিয়াল বেতন নির্ধারণ রয়েছে। নির্ধারিত এই হারের ভিত্তিতে কর্মীর চাহিদা আছে এমন দেশের চাহিদাপত্র বা ভিসা দূতাবাস দ্বারা সত্যায়নের সময় যাচাই করা হচ্ছে সর্বনিম্ন বেতন কাঠামো। দীর্ঘদিন ভিসা জটিলতা থাকলেও এ আওতায় আছে আমিরাত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 3 বছরে আমিরাতে পা রেখেছেন 2,47,000-এর বেশি বাংলাদেশি কর্মী। দুবাই ও উত্তর আমিরাতে থাকা বাংলাদেশ কনসুলেটের তথ্য বলছে গত 2 থেকে 3 বছরে সত্যায়ন করা হয়েছে হিসাব রক্ষক, বিক্রয় কর্মী, টেকনিশিয়ান ও নিরাপত্তা প্রহরী সহ 14টি আলাদা পেশার ভিসা। প্রবাসীরা বলছেন বিদেশের শ্রমবাজারে বাংলাদেশিদের বেতন কাঠামো নিয়েও সরকারকে আরো গুরুত্ব দেওয়া উচিত। এখনকার যারা আসছেন দে আর ভেরি মাচ স্মার্ট, তাদের গেট আপ, সেট আপ, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এভরিথিং ইজ ডিফারেন্ট দ্যান আগে যারা আসছে। তো এই মানুষগুলি যখন আসছে, এই মানুষগুলি অফকোর্স তাদের তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়েজ হওয়া উচিত বলে আমি মনে করছি। এবং আমি শুধু মনে করলে হবে না, ওই যে কথাটা শুরুতে আপনাকে বললাম, এটাতে গভর্নমেন্টকে একটা ভালো রোল প্লে করতে হবে। এদিকে বেতনের দিক দিয়ে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ হয়ে কর্মীদের বিদেশে পাড়ি জমানোর পরামর্শ দূতাবাসের। দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রতিযোগী দেশগুলো কত নির্ধারণ করে রেখেছে এবং তাদের কর্মীর সাথে আমাদের কর্মীর পারস্পরিক স্কিলটা কোথায়। যদি আমরা তাদের সমান বেতন নির্ধারণ করার চেষ্টা করি, তাহলে আমাদের কর্মীরা যদি তাদের কর্মীদের তুলনায় দক্ষতায় কম হয়, তাহলে কোনো রিক্রুটমেন্ট কোম্পানি আমাদের লোকজন নেবে না।
এ বিষয়ে দুবাইয়ে সফরকালে এখন টেলিভিশনকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দক্ষ ও প্রশিক্ষিত জনবল রপ্তানির লক্ষ্যে বিদেশি কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে অন্তর্বর্তী সরকার। আমরা দেখছি যে কারা কারা আসলে এই ধরনের মানে স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন, এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। অভিজ্ঞতা সম্পন্ন কর্মী বিদেশে পাঠানো গেলে রেমিটেন্স প্রবাহে আরও বেশি গতি আসবে বলে মত রেমিটেন্স যোদ্ধাদের। কামরুল হাসান জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত। গরমের চাহিদা মেটাতে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি গ্রুপ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাস ধরে এই সরবরাহ আংশিকভাবে বন্ধ ছিল। সেই জটিলতা কাটিয়ে এবার 1600 মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেছে আদানি পাওয়ার। যদিও বাংলাদেশের পক্ষ থেকে কর সুবিধা ও ছাড়ের যে অনুরোধ করা হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে কোম্পানিটি। ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানটি গেল 31 অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। কারণ হিসেবে বলা হয়, বৈদেশিক মুদ্রার সংকট থাকায় বকেয়া পরিশোধে দেরি করছিল বাংলাদেশ। রয়টার্স আরও জানায়, গ্রীষ্মকালীন চাহিদা শুরুর আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে চুক্তির পুরোটা সরবরাহ করবে আদানি। জুলাই আন্দোলনে মুমূর্ষু অচেনা যুবককে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ পারভিন অবশেষে আলো ফিরে পেলেন চোখে। তার চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে কর্নিয়া। তবে যাত্রাবাড়ির 18 জুলাইয়ের ভয়াল স্মৃতি তাকে এখনও পুড়িয়ে মারছে প্রতিনিয়ত। 6 মাসে জাতীয় চক্ষু বিজ্ঞান ও ভিশন আই হাসপাতালে 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন করা হলেও অপেক্ষমান রয়েছেন আরও 40 জন। এদিকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে, চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় 70% ভুগছেন মানসিক অস্থিরতায়। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। ভয়ঙ্কর 24-এর 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ নিহতদের রক্তাক্ত স্তূপের মধ্যে আটকে পড়া মুমূর্ষের হাতের ইশারায় ছুটে গিয়েছিলেন নারী শ্রমিক পারভিন। তাকে টেনে বের করতেই আবারও পুলিশের গুলি। বুকের উপরে লাশ হয়ে গেল অচেনা সেই যুবক। ততক্ষণে একটি গুলি চোখ ভেদ করে পারভিনের কর্নিয়ায় আঘাত হানে। বাম চোখে অন্ধকার নেমে আসে পারভিনের। এমন মানুষ এর কিনা ভাবে কেউ মারা গেছে, কেউ রাত নাই, কেউ পা নাই, মনে হয় যে গরু জবাই করলে যে এর কিনা রক্ত, এর কিনা যাত্রাবাড়ি রক্ত। এরপরে একটা ছাত্র পুরা শরীরে আহত, এত মানুষের মধ্যে দিয়ে লড়িয়া উঠছে। পরে আমি দৌড়াই গেছি, উঠাই এনে যান খাড়া করলাম, দৌড়াইয়া পুলিশগুলো ওই পাড়াতে বাইরিয়ে এসে সমানে ওরে গুলি করা লইছে। ওর শরীরে রক্ত সব ছিটা ছিটা আমার গায়ে। ওই সারাটা আমার কোলে হিয়ানি মারা গেছে গায়ে। 6 মাস পর শ্রীলঙ্কা থেকে আনা কর্নিয়ায় নতুন করে চোখের আলো ফিরেছে তার। গুলি যাওয়ানে আমার এই চোখের মধ্যে আইয়া পড়লো, মনে হলো কি যে এত বড় একটা ইট চোখের মধ্যে কেউ মাইরা দিছে। এতটা খারাপ লাগছে, মনে কলজাটা বাড়ি করে নইয়া গেল। আর এদিন যেসব তো রাস আর যেসব তো রক্ত দেখছি, এটি মানে কেউ জিগেল মনে পড়লো। এদিনকে আর ঘুমাইয়ে না কেন, হাত ফলে দুর্বল হইয়া যায়। বরিশালে গুলিবিদ্ধ হয়ে ডান চোখের দৃষ্টি হারিয়েছিল তরিকুলও। আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজুর রহমানের সহযোগিতায় শ্রীলঙ্কা থেকে আনা 2টি কর্নিয়া পারভিন ও তরিকুলের চোখে প্রতিস্থাপন করা হয়। বিনামূল্যে পাওয়া কর্নিয়া প্রতিস্থাপনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ভীষণ আই হাসপাতাল। ইউএসের এক আঙ্কেলের সাথে কথা হয়, মোহাম্মদ হাফিজুর রহমান। তো ওনার জারিয়ে আর কি আমি এই হসপিটালে আসি, ওনাদের সাথে যোগাযোগ হয়, ওনার মাধ্যমে আর কি কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয় আল্লাহর রহমতে। আন্দোলনে আহত কর্নিয়া গ্রহীতাদের ধানমন্ডির ভীষণ আই হাসপাতালে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তবে প্রথম 2টি বিনামূল্যে করে দিলেও
পরবর্তী প্রতিস্থাপনের ব্যয় বহন করতে দাতব্য সংস্থা বা যে কোনো হৃদয়বানের সহযোগিতা চেয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। যে কেউ যদি আমাদের কাছে নাম লিখে দেয়, নাম জানাতে চায় যে হ্যাঁ আমরাই পরবর্তী কর্নিয়া যাদের লাগবে, কারণ অন্তত একজন রোগীর দায়িত্ব আমি নিব, আমাদের তালিকাভুক্ত থাকলো, রোগী এবং এই ব্যক্তি সরাসরি ব্যক্তিগত যোগাযোগ করুক, এটাই আমরা চাই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে, আন্দোলনে সারা দেশে গুলিবিদ্ধ হয়ে এক চোখের আলো হারিয়েছেন 5 শতাধিক। 50-এর বেশি দু চোখের আলো হারালেও একেবারে কিছুই দেখতে পান না প্রায় 20 জন। চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় 70% মানসিক অস্থিরতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, আঘাত পাবার 2 সপ্তাহ পরেও যারা চোখের সঠিক চিকিৎসা পাননি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো মেটাল প্লেটের ধাক্কা এটা চোখ সহ্য করতে পারে না এবং এটা কম্পাউন্ড ইনজুরি হয়। আসলে অধিকাংশ ক্ষেত্রেই যে গুলি এটা বের করা যায় না, এটা একদম চোখের পিছনে চলে যায় এবং দৃষ্টিশক্তি অধিকাংশ ক্ষেত্রেই এটা স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রথম দফায় নেপাল থেকে কর্নিয়া এনে আহতদের 2 জনের চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় 1100 জনের মধ্যে প্রায় 70 জনের কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত 40 জনের একান্তভাবে কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু দেশে কর্নিয়া না থাকায় দীর্ঘ 6 মাসে মাত্র 4 জনের কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষবারের ন্যায় শ্রীলঙ্কা থেকে কর্নিয়া এনে বাকিদের কর্নিয়া প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভীষণ আই হাসপাতাল। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সিলেট পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হবার পর পেরিয়েছে 22 বছর, তবে এখনও পর্যটন নগরী খ্যাত শহরে নেই পর্যাপ্ত গণপরিবহন। বিপাকে পড়ছেন শহরের সাধারণ মানুষ। অনেক জনপ্রতিনিধি গণপরিবহন নিয়ে সিলেটবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সন্দীপন শুভর প্রতিবেদন। ঘড়িতে তখন সকাল 9টা। প্রথম ক্লাস ধরতে একদল শিক্ষার্থীর অপেক্ষা গণপরিবহনের। বাসের অপর্যাপ্ততায় তাদের একমাত্র ভরসা সিএনজি চালিত অটোরিকশা। শুধু শিক্ষার্থীরাই নন, বরং সিলেট নগরীর নানা শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির নাম গণপরিবহন। 50 টাকা করে হুমায়ুন 15 টাকার ভাড়া তারা লয়। সংখ্যা বেশি, গাড়ি কম। আমরা চাই আর একটু বেশি হইতো, গাড়ি বেশি হইতো। তো টাকাও বাঁচে, সময়ও বাঁচে, বুঝছেন, এটার দরকার আছে। সিলেট নগরীর আয়তন ও জনসংখ্যা বিবেচনায় বাড়েনি গণপরিবহনের সংখ্যা, যার স্পষ্ট প্রভাব পড়েছে নগর জীবনে। অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে অটোরিকশা বা রিকশার উপর নির্ভরশীলতায় গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এমনকি অটোরিকশার দৌরাত্মে নগরীর যানজট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিএনজি সহ যত অটোরিকশা আছে, ছোট ছোট পরিবহনগুলা, তারা সাধারণ যাত্রীদেরকে জিম্মি করছে। সকালে বাচ্চারা আসার সময় যদি সে গাড়ি না পায়, তখন যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা বলে থাকে। যদি বড় বাস চালু হয় তাইলে আমাদের চলাফেরা করতে সুবিধা হইব। পার্কিং সংকট, বাস দাঁড়ানোর নির্ধারিত জায়গা না থাকার পাশাপাশি অটোরিকশার চোখরাঙানির কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ নগর পরিবহন সংশ্লিষ্টদের। গাড়ি রাখতামও পারি না, আমরা সিএনজি লেগুনা টমটমিটা আমরা বাধা দেয়। অনেক সময় আমরা মায়ের ফসাদও করছি। যদি আমরা গাড়ি রোড আরো বাড়াইতাম পারি, কোম্পানি আমরা গাড়ি বাড়াই, অবশ্যই মানুষের চাকরি আর ওইখানে হইব, মানুষের সুযোগ পাইব। পর্যটন নগরী সিলেটের এ সমস্যার সমাধানে দেশের অন্যান্য বড় শহরের মতো সার্কুলার রোডের সীমানা নির্ধারণ করে দ্বিতল বাস ও মিনি বাস চালুর পরামর্শ নগরীর বিশিষ্টজনদের। সিটি মানে সিটি বাস থাকবে, এইখানে সেই ধরনের যদি একটা বাস চালু হতো এবং নগরীর রোডগুলো কোন রুটে কোনটা যাবে সেটা পরিকল্পিত হতো, তাহলে কিন্তু এই যানজট নিরসন সম্ভব। আমরা চাই নগর সার্ভিসটা সিলেটে ডেভেলপ করুক। নগর সার্ভিসটা ডেভেলপ করলে সিলেটে যে ট্রাফিক ইস্যু নিয়ে একটা ক্রনিক একটা ইস্যু, এটাতে আরও অনেক বিষয় আছে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে ট্রাফিক ইস্যুকে কমানো। 2019 সালে 45টি মিনি বাস নিয়ে শহর এবং শহরতলির 4টি রুটে নগর এক্সপ্রেস চালু হলেও মাত্র 5 বছরের মাথায় এই বাসের সংখ্যা নেমে এসেছে মাত্র 11টিতে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রায় 80 বর্গ কিলোমিটার বিস্তৃত এই সিলেট শহরে 10 লাখের উপর মানুষ প্রতিদিন চলাফেরা করেন। তবে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় জনদুর্ভোগ পোহাতে হয় তাদেরকে প্রতিনিয়ত। এই জনদুর্ভোগ কমাতে
সিটি বাস আরও বৃদ্ধি করার বিকল্প নেই, এমনটাই বলছেন নগরবাসী। সন্দীপন শুভ, এখন সিলেট। পটুয়াখালীর কলাপাড়ায় এশিয়ার প্রথম পানি জাদুঘরে রয়েছে 90টি নদীর পানির নমুনা, 700 বই ও বিলুপ্তপ্রায় মাছ ধরার উপকরণ ও স্থানীয় নদীগুলোর তথ্য সহ অনেক কিছুই। এটা দেখতে বেশ আগ্রহ আছে বিদেশিদের, তবে সাড়া কম দেশের পর্যটকদের। দর্শনার্থী টানতে পানি জাদুঘরের পরিসর বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শাহাদাত অভ্রের প্রতিবেদন। এই সমতলে জলের সাথে মানুষের মিলালি আজন্ম। জলাধার, হ্রদ, সাগর কিংবা নদীমুখে তৈরি পৃথিবীর অন্যতম এই বদ্বীপে সব উৎসের পানির রং বা গুণাগুণ কিন্তু এক নয়, রয়েছে অনেক বৈচিত্র্য। তবে সময়ের বিবর্তনে এই সহজলভ্য স্বচ্ছ পানি হয়ে উঠেছে দুর্লভ বস্তুতে। নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ও মানুষ্যসৃষ্ট নানান প্রতিকূলতায় হারিয়ে যাচ্ছে নদ নদী, ধ্বংস হচ্ছে পানির উৎস। এই উৎস সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও পানির গুরুত্ব সবার কাছে তুলে ধরতে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় গড়ে তোলা হয় দেশের একমাত্র পানি জাদুঘর। সেখানেই দেখা মিলে দুই শিক্ষার্থীর, এসেছেন পানি সম্পর্কে জানতে। জেলে ভাইরা মাছ ধরতো, সেগুলোর পেন্টিংগুলো দেখে আমরা অভিজ্ঞতা লাভ করি। তারপর এখানে বিভিন্ন আগের যে আসবাবপত্রগুলো ব্যবহার করা হতো, এগুলো এখানে সংরক্ষণ করা আছে, আমরা এগুলো দেখে জ্ঞান লাভ করি। বিভিন্ন নদীর পানি সংগ্রহ করা হয়েছে এখানে, আমরা সব জায়গায় আমি যাই গিয়ে দেখতে পারি না, তার জন্য আমরা এখানে আসি দেখছি। জাদুঘরে স্বচ্ছ কাচের পাত্রে সংরক্ষিত প্রায় 90টি নদ নদীর পানির নমুনা ও প্রায় 700টি নদীর ইতিহাস সমৃদ্ধ বই পুস্তক। আছে গ্রাম বাংলার মাছ ধরার বিভিন্ন বিলুপ্তপ্রায় উপকরণ, মাটি ও কাঁসার তৈরি তৈজসপত্র। এছাড়া ব্যতিক্রমধর্মী জাদুঘরটিতে রয়েছে স্থানীয় নদীগুলোর তথ্য। নদীগুলো হারিয়ে যাচ্ছে, সেই পানিগুলো আমরা তুলে রাখছি। অনেকে এসে দেখে যে আসলে এর ভিতরে অনেক নদী চলে গেছে, তারা বলে যে আসলে এই নদীটার পানি আজকে এনে দেখে গেলাম, এও এসে অনেকে বলে। এই যে দেখেন পিছে যেগুলো আছে, এগুলো অনেকে দেখে নাই। দেশ থেকে বিদেশ দিয়েও কথা বলি, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভায়, সেখানেও বলি যে আমাদের ইউনিয়নে একটা পানি জাদুঘর আছে, আপনারা যাবেন এবং কি জন্য পানি জাদুঘরটা করা হয়েছে সেটাও আপনারা জানবেন। কুয়াকাটা পর্যটন কেন্দ্র থেকে 16 কিলোমিটার দূরে জাদুঘরটি সম্পর্কে মানুষের জানাশোনা নেই তেমন। বিশ্বের 7ম ও এশিয়ার প্রথম এই জাদুঘর দেখতে বিদেশি অতিথিদের আগ্রহ বেশ। It's really good that they managed to explain what the museum is about as well. Like for example, the boat downstairs, it represents what will happen if there's a dam and there's not enough water to the local people. So I think that was a good representation as well. নদীকেন্দ্রিক জীবন ও জীবিকাকে সঙ্গে নিয়ে নদ নদীর হারিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে জাদুঘরের সামনে। পানি যে একটা সম্পদ, নদী যে একটা সম্পদ, সেই ব্যাপারে সচেতনতা নেই এবং সেটার নানাভাবে খর্ব করা হচ্ছে এবং নষ্ট করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা শুরু করি আমাদের গবেষণা। তখন আমরা চিন্তা করলাম একটা জায়গায় সবাইকে আনা যায় কি করে, এমন একটা মিউজিয়াম যেখানে মানুষের আজকের গল্পটা বলবে এবং তার যে নানা ধরনের সমস্যা সেগুলোকে নিয়ে আসবে, সেও জানতে পারবে, শিখতে পারবে। 2014 সালের 29 ডিসেম্বর জাদুঘরটি প্রতিষ্ঠা করে অ্যাকশনএইড বাংলাদেশ। বেসরকারি সংস্থা আভাসের সহযোগিতায় পানি জাদুঘরটি পরিচালনা করছে কলাপাড়া জনকল্যাণ সমিতি। বেসরকারি এই পানি জাদুঘরে এসে দেখা মিলছে 85টির বেশি নদীর পানির নমুনা। আর এই নদীগুলো এখন অনেকগুলোই আর বেঁচে নেই। যারা কিনা এই জাদুঘর পরিচালনা করছে তারা বলছে বেসরকারি উদ্যোগের চেয়ে যদি সরকারিভাবে এই পানি জাদুঘর পরিচালনা করা হয় তাহলে নতুন প্রজন্ম আরও অনেক কিছু জানতে পারবে পানি নিয়ে। শাহাদাত অফরো, এখন পটুয়াখালী।
মাঘের রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া আর মৃদু বাতাসে উৎসবের আমেজ। বসন্তের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের সিআরবিতে চলছে উৎসবের আনন্দ। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হুসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন বসন্তের বরণের দ্বিতীয় দিনে কি কি আয়োজন চলছে চট্টগ্রামে? শাফিন, ষড়ঋতুর এই সবুজ শ্যামল বাংলার প্রত্যেকটি ঋতুই আপন আপন রূপ আর সৌন্দর্য নিয়ে আসলে প্রকৃতিতে হাজির হয়। একেবারে এই ষড়ঋতুর শেষ ঋতুটি হলেও এই ঋতুরাজ বসন্ত কিন্তু তার রূপ এবং সৌন্দর্যের কারণেই ঋতুরাজ হিসাবে পরিচিতি পেয়েছে। শিল্প সাহিত্য থেকে শুরু করে কবিতা কিংবা প্রবন্ধ সব জায়গায় আসলে এই ঋতুর বন্দনা করা হয়েছে। প্রকৃতি যে মাঘের রুক্ষতা কাটিয়ে মূলত নতুন রূপে, নতুন সবুজ শ্যামল রূপে সাজে, যে বসন্তের যে আগুন, সে আগুন আসলে শিমুল ফুলে ছড়ায় প্রকৃতির সাথে একেবারে কৃষকের যে ফসলের মাঠ, সেই ফসলের মাঠেও হলুদ সরিষায়। আর সেই আগুন কিন্তু প্রকৃতির সাথে নগরের যে ইট কাঠের রুক্ষতা, সেখানে যে মানুষের বসবাস, সে মানুষের মনেও কিন্তু একই সাথে দোলা দিয়ে উদ্বেলিত করে। বন্দরনগরীতে কিন্তু আমরা দেখছি যে গতকাল দিনভর আসলে উৎসব হয়েছে বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে যে স্থানগুলোতে আসলে সারা বছর মানুষ উৎসবে মাতে, সংস্কৃতিপ্রেমী মানুষ, বিনোদনপ্রেমী মানুষ সেই জায়গাগুলোতে গতকাল দিনভর হাজির হয়েছিলেন। তবে গতকাল শুক্রবার থাকায় মূলত উপস্থিতির পরিমাণ কিছুটা কম ছিল। আজকে নগরীর যে সিআরবি এলাকা, দ্বিতীয় দিনেও সেখানে উৎসব হচ্ছে। সকাল 9টা থেকে এখানে উৎসবে যোগ দিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিমনা মানুষ এবং বিভিন্ন দল। নাচ গান আবৃত্তি উৎসবের মধ্য দিয়ে এখানে উৎসব চলবে আসলে আজকে সারাদিন। এবং আমরা দেখছি যে নানান প্রান্ত থেকে আসলে এই সকালেও মানুষ আসতে শুরু করেছেন এখানে, এবং এই বিকেল পর্যন্ত এখানে চলবে। এবং যারা আয়োজক তারা বলছিলেন যে নগরীতে আসলে উৎসব আয়োজনের যে স্থান, তার এক ধরনের সংকট রয়েছে, যে কারণে তারা গতকাল আসলে এখানে উৎসবের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু অন্যান্য সংগঠনের কারণে তারা সেই সুযোগটি পাননি। আজকে দিনে তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, আজকে তাই তারা আসলে দিনভর উৎসবের সুযোগ করে দিয়েছেন উৎসব আয়োজনের মানুষের মনে। শাফিন, এই বসন্ত যে শুধুমাত্র আসলে প্রেমের কথা বলবে সেটি নয়, এই বসন্ত কিন্তু একসাথে জাগরণের কথা বলে, দ্রোহের কথা বলে, লড়াই সংগ্রামে টিকে থাকার কথা বলে ফাগুন। সাধারণ এই মানুষের মধ্যে যেটি এসেছে যে তারা বলছেন যে তারা যেরকম প্রেমের যে আবহ থাকবে, নতুন করে বাঁচার যে যাত্রা, নতুন যে লড়াই সংগ্রামে অংশগ্রহণের যাত্রা, সেটিও আসলে এই বসন্ত মানুষের মনে এনে দেয়। ফলে সেটি নিয়ে তারা আগামীতে এগিয়ে যাবেন, একটি সুন্দর অসাম্প্রদায়িক একটি দেশ গঠনের কথা তারা আসলে একই সাথে বলছেন। নান্দনিক সাংস্কৃতিক আয়োজনে দ্বিতীয় দিনেও চলছে বসন্ত বরণ। এ নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী দেলাওয়ার দোলন। আমরা যুক্ত হব তার সাথে। দোলন, জানাবেন যে বিজ্ঞান অনুষদে প্রতি আসনের বিপরীতে কতজন পরীক্ষার্থী লড়ছেন? শাফিন, আপনি যেমনটা বলছিলেন, আজ বিজ্ঞান অনুষদের পরীক্ষা শুরু হবে বেলা 11টা থেকে। এরই মধ্যে শিক্ষার্থী যারা রয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন, তারা কেন্দ্রে প্রবেশ করছেন। এর মধ্যে আমরা দেখেছি যে অভিভাবক যারা আছেন তারাও অপেক্ষমান রয়েছেন তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দিয়ে। আমরা দেখেছি বরাবরের মতোই এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে বিজ্ঞান ইউনিটে সর্বাধিক আবেদন জমা পড়েছে 2024-25 শিক্ষাবর্ষে। এবার 1896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছে। তাই বলা যায় যে প্রতি আসনের বিপরীতে লড়বেন 77 জন শিক্ষার্থী। আপনাকে জানিয়ে রাখি যে ভর্তি পরীক্ষার মোট সময় 1 ঘন্টা 30 মিনিট, আর পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত দুইভাবে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষায় মোট নাম্বার কিন্তু থাকছে 100 নম্বরে। তন্মধ্যে 60 নম্বরে এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে
করতে হবে শিক্ষার্থীদের। এছাড়াও আজকে যেহেতু বিজ্ঞান অনুষদের পরীক্ষা, আমরা কার্জন হল অংশে গিয়েছিলাম, আমরা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঠিক ওই অংশটি পরিদর্শন করবেন এবং নানা নির্দেশনাও দেওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের অধীনে আপনি জানেন যে জীববিজ্ঞান, ফার্মেসি, অর্থ, এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ছাড়াও বেশ কিছু অনুষদ রয়েছে যেখানে মূলত আজকে পরীক্ষা। এছাড়া জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যে 8টি বিভাগের অধীনে আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে অনেকটা আনন্দ মুখর পরিবেশে সাধারণ শিক্ষার্থীরা আসছেন। তাদেরকে বরণ করে নিতে আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো রয়েছে তারাও বরণ করে নিচ্ছেন কিংবা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়া আমরা দেখছি অভিভাবকদের যে ভিড় করছেন, বিশেষ করে তার সন্তানকে নিয়ে তারা এসেছেন এখানে, তারা এসে ভিড় করছেন। তারা বলছেন যে প্রত্যাশা করছেন, প্রার্থনা করছেন, কেউ তারা বলছেন যে এর মধ্য দিয়ে হয়তো তাদের যে প্রস্তুতির যে পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলেন সেটি জানান দেওয়ার মাধ্যমে, ভালো পরীক্ষার মাধ্যমে তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন দীর্ঘ সময় অপেক্ষার পর আজকে তাদের যে পরীক্ষা সেটি ভালো হবে, সুষ্ঠু হবে, বা তাদের পরীক্ষাটাই প্রত্যাশা অনুসারে ভালো হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, তারা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয়, কোনো প্রকার যেন বিঘ্ন না ঘটে, সাধারণ শিক্ষার্থীদের যেন কোনো প্রকার সমস্যায় পড়তে না হয়, সেই ক্ষেত্রেও তারা সচেষ্ট রয়েছেন। বিশেষ করে প্রস্তুতির কথা যদি বলে রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিজস্ব ব্যবস্থাপনা কিংবা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি তারা আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের, অর্থাৎ বলা যায় যে বিশ্ববিদ্যালয় আঙিনায় এক ধরনের নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি তারা বলছেন শিক্ষার্থীদের যেন কোনো প্রকার সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টিও তারা দেখছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে এবারের যে পরীক্ষা সেখানে অংশগ্রহণ যারা করছেন তার সেই সংখ্যাটা আমরা জানতে চেয়েছি। তারা বলছেন যে এবার বিজ্ঞান অনুষদের সর্বাধিক সংখ্যক আবেদন পড়েছে আর তাদেরই আজকে অর্থাৎ বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো শাফিন, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী দেলাওয়ার দোলন যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জানাচ্ছিলেন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে। গাইবান্ধার চরাঞ্চলে হাটগুলোতে চলছে লাল মরিচের রমরমা বেচাকেনা, তবে দাম অনেকটা কম। শুকনো মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। বিস্তারিত জানাতে গাইবান্ধার ফুলছড়ি চরের হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে বাজারে মরিচের ক্রেতা কেমন, মান নিয়ে ক্রেতারা কি বলছেন? শাপিন, আপনি যেমনটি বলছিলেন যে গাইবান্ধার একদম রিমোট এলাকার চরাঞ্চল এই ফুলছড়ি হাট, যে চরের একটি হাট, সেই হাটে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে মরিচের যে এখানে সরবরাহ সেটি কিন্তু হয়েছে এবং চর থেকে মানুষ এই মরিচগুলো উঠায়ে তারা একটু শুকানোর পরে যমুনা নদী পার হয়ে কিন্তু এই হাটে আসে এবং এই হাটে কিন্তু তাদের বেচা কিনে একমাত্র স্থান যেখানে তারা মরিচ বিক্রি করতে পারেন। তো এইভাবে কিন্তু তারা অনেক বছর ধরেই কিন্তু মরিচ কেনাবেচা করছেন। আর আজকে যে মরিচের দর সেটি হলো শুকনা যে লাল মরিচটি সেটি বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে, যেটা মন হলো 8000 টাকা মন। আর কাঁচা মরিচটা বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। অর্থাৎ কৃষকদের ভাষায় যে বর্তমানে যে দাম, সেই দামটি কিন্তু গত বছরের তুলনাও কিন্তু অনেকটা কম। তারা বলছেন এই দামে তারা যদি মরিচ কেনাবেচা করে তাদের জন্য খুব কষ্টকর হবে, কারণ এক বিঘা জমিতে তাদের খরচে প্রায় 60 থেকে 70 হাজার টাকা হয়ে যায়, আর সেখানে তাদের মরিচ বিক্রি করতে হয় 60 হাজার টাকা। এই অবস্থায় কিন্তু তারা যে লাভবান হবে এমনটি না। তবে এখানে যে একটি আশার কথা, যে চরাঞ্চলে যে জমিগুলো সেই জমিগুলোতে কিন্তু বেশি সার দিতে হয় না, পলি পড়ে, এই কারণে কিন্তু সারটা কম লাগার কারণেই কিন্তু তারা প্রতি বছরই কিন্তু একটু আশায় তারা আবাদ করেন এবং তারা মনে করেন যে হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতে পারবেন, একটু বেশি দরে বিক্রি করতে পারবেন এবং তারা হয়তো লাভবান হবেন। কিন্তু প্রতি বছরই দেখা যায় যখনই মরিচ ওঠে, যখনই তারা বেচা কেনা শুরু হয়, তখনই কিন্তু সেই দামটি থাকে না। আগের যে দামটি, গত বছর এই মরিচের দামটি ছিল প্রতি মন 10,000 থেকে 11,000 টাকা, আর সেখানে এবারে নেমে এসেছে 8 থেকে 8,500 টাকা। সেখানে তারা বলছেন যে তাদের লোকসান হচ্ছে এবং বর্তমানে যে খরচ, সে খরচ তুলনায় প্রতিটি খরচই বেড়ে গেছে, আর সে তুলনায় কিন্তু তাদের যে লাভ হওয়ার কথা সেটা হচ্ছে না। তারা যে খরচের কথা বলছেন, বিশেষ করে এখানে নদী পারাপারের যে
ঘোড়া গাড়ি, সে ঘোড়া গাড়ির থেকে আনতে হয়, তারপরে নৌকা দিয়ে পার হতে হয়, তারপরে ভ্যান দিয়ে বাজারে আনতে হয়। অর্থাৎ যে বিপণন, যে বাজার ব্যবস্থাটা, সে বাজার ব্যবস্থা কিন্তু চরের মধ্যে না থাকার কারণেই কিন্তু তারা অনেকটা লোকসানের দিকে যাচ্ছেন। এবং এখানে যে সংরক্ষণের যে ব্যবস্থা, চরাঞ্চলে যে সংরক্ষণের ব্যবস্থা করবেন, পরে তারা কৃষকরা বিক্রি করবেন, এরকমও কোনো কিন্তু ব্যবস্থা এখানে নাই। ফলে তাদের যে মরিচ ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের বিক্রি করতে হয়, এবং বিক্রি করার কারণে কিন্তু তারা যে লাভটা থাকার কথা, সে লাভটা থাকছে না। বর্তমান যে দাম, সে দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো শাফিন, এইভাবে কিন্তু এই চরাঞ্চলে মানুষগুলো কষ্ট করছে এবং তাদের যে মরিচ, ভুট্টা, বাদাম এসব বিক্রি করছে। তো এই ছিল আমার কাছে মরিচের হাট থেকে সর্বশেষ। গাইবান্ধার ফুলছড়ি চরের হাট থেকে মরিচের বিক্রি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। এবারে দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার ৬ষ্ঠ দফায় ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে রেহাই করবে ইসরায়েল। এর মধ্যে ২৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মুক্তি দিলেও এই ২৪ জনকে নির্বাসনের জন্য পাঠানো হবে মিশরে। শুক্রবার হামাসের তরফ থেকে জিম্মিদের তালিকা গ্রহণ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। আল জাজিরার তথ্য বলছে, মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির মধ্যে ২ জনের দ্বৈত নাগরিকত্ব আছে। এদের একজন ইসরায়েলি আমেরিকান ও অপরজন ইসরায়েলি রাশিয়ান। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে হামাস ও ইসলামিক জিহাদ। আগামী সপ্তাহে ইসরায়েলের সাথে যোগাযোগ শুরু করবে হামাস নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় হামাস। সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় $5 বা 600 টাকায়। বেশ কিছু অঞ্চলে ডজনের দাম ছাড়িয়েছে 1200 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চাহিদার তুলনায় যোগান তৈরিতে সংকট হয়েছে, যা 6 মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। পুষ্টিগুণে ভরপুর সুষম খাদ্য ডিম। স্বাস্থ্যকর খাবারটি সুপারফুড হিসেবেও পরিচিত। স্বল্প মূল্যের কারণে অধিকাংশ মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই সুষম খাবার। তবে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি পুরোটাই উল্টো। আটলান্টিক পারে অতীতের সকল রেকর্ড ভেঙেছে ডিমের বাজার। বর্তমানে দেশটিতে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে $4.95 বা 600 টাকায়। অর্থাৎ দামের দিক থেকে এক একটি ডিম হাঁকিয়েছে অর্ধশতক। কিছু অঞ্চলে প্রতি ডজন ডিমের দাম $10 বা 1200 টাকার বেশি। অস্বাভাবিক এই দাম বাড়ার পেছনে বার্ড ফ্লুকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। শুধু গেল বছরই দেশটিতে এভিয়ান ফ্লুয়ের সংক্রমণে মারা গেছে 4 কোটির বেশি মুরগি। 2022 সাল থেকে সংক্রামক রোগটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সরকারের নির্দেশে প্রায় 15 কোটি মুরগি ও হাঁসকে নিধন করতে হয়েছে, যার মধ্যে গেল জানুয়ারিতে এর সংখ্যা ছিল 2 কোটির বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু নিয়ন্ত্রণে না আসায় ভোক্তাদের চাহিদা থাকলেও যোগানে তৈরি হয়েছে সংকট। I think it's unfortunate because if there's bird flu involved, it's a serious thing. These are in our pockets because we work very hard and we don't really get paid enough for the work we put in. The minimum wage and stuff, it's like most people are struggling to get off their feet and like they're paying everything, but it's still not enough. Price of eggs has gone up because of the supply-demand relationship. It's a highly inelastic commodity, which means it doesn't, the demand for it doesn't move when the supply is tightened, and so the price moves up, unfortunately, with it. ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের 10টি অঙ্গরাজ্যে খাঁচায় আবদ্ধ মুরগির ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা সংকটকে আরও ঘনীভূত করছে। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের পূর্বাভাস বলছে, চলতি বছর ডিমের দাম বাড়তে পারে 20%। তাই বার্ড ফ্লু সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগাক্রান্ত ও বয়স্ক মুরগি অপসারণের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, যা বাস্তবায়নে লেগে যেতে পারে আরও 3 থেকে 6 মাস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রে একদিনেই চাকরি হারিয়েছেন ৯,৫০০ সরকারি কর্মকর্তা। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যেসব কর্মীরা চাকরির বয়স 1 বছরের কম তাদের এই তালিকায় শুরুতে রাখা হয়েছে। এছাড়া যে কোনো সময় চাকরি হারানোর ঝুঁকিতে আছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অন্তত 400 কর্মকর্তা। সিবিএস নিউজ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে উপদেষ্টা ইলন মাস্ক এই কর্মী ছাঁটাই অভিযান শুরু করেছেন। গৃহায়ন, জ্বালানি
কৃষি, স্বাস্থ্য, মানবাধিকার বাদ যাচ্ছে না কোনো সরকারি দপ্তর। চাকরিচ্যুত কর্মীরা অভিযোগ, দেশের সরকারে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ট্রাম্পের নতুন শাসনামলে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের উপদেষ্টা পদে নিয়োগ পান ধনকুবের ইলন মাস্ক। তাকে দেয়া হয় সরকারি ব্যয় কমানোর দায়িত্ব। এবারে খেলার খবর। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক সমর্থকরা চাইছেন নাজমুল হোসেন শান্তর হাতে ট্রফি উঠুক। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফি বলছেন, বাস্তবমুখী রাখতে হবে প্রত্যাশার পারদ। ওয়াসিউল হক, পান্থর প্রতিবেদন। বাংলাদেশ, আমি বাঙালি, বাংলাদেশ সাপোর্ট করবো অবশ্যই। চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডা, সবাই মেতে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায়। বড় কথা হচ্ছে রিকি পন্টিং এর একটা কিন্তু জবাব দিতে হবে। বৈশ্বিক আসরে এখন পর্যন্ত টাইগারদের সেরা সাফল্য এসেছে এই টুর্নামেন্টেই। 2017 সালে সমর্থকদের প্রত্যাশা, এবারের আসর সফলতায় বিগত সময়কে ছাড়িয়ে যাবে। সমালোচকদের জবাব মাঠের ক্রিকেটেই দিবে নাজমুল হোসেন শান্তর দল। তারুণ্যের হাত ধরে সাফল্যের প্রত্যাশা সবার। সিনিয়র জুনিয়রের কম্বিনেশন সাথে তারুণ্যের যে একটা এক্সট্রা শক্তি তা এবং দল ফর্মে আছে, ভাগ্য সহায় হবে। আমি একেবারে সর্বোচ্চ আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেছি। বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে যে লাইন আপটা যে রয়েছে, আমার মতে এটা অবশ্যই তারা অনেক ভালো একটা পারফরমেন্স করবে। ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো উপযুক্ত একটা লাইন আপ। সবাই যদি সবার জায়গা থেকে ভালো খেলে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রার আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন, শিরোপা জেতার লক্ষ্যেই টুর্নামেন্টে পা রাখছে বাংলাদেশ। অধিনায়কের আত্মবিশ্বাস কিংবা সমর্থকদের আশার পারদ আকাশচুম্বী হলেও উচ্চাকাঙ্ক্ষী নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। বরং আকাশ কুসুম কল্পনা না করে বাস্তবমুখী হওয়ার আহ্বান তার। আমার টিমটা যদি পুরো গুছানো থাকতো, আমার টিমটা যদি ভালো পারফরমেন্স প্লেয়ার থাকতো, এখন কিন্তু অনেক গ্যাপ তৈরি হয়েছে। আমরা পজিটিভ নিয়ে থাকতে চাই, বাট তারপর আমি ওভারঅল বলবো, আমরা মুখে খেলি বেশি, আমরা মাঠের থেকে। তা আমাদের কথা মাঠের খেলাটা খেলো, একটা বিট করতে একটা যেতে হবে। তা আমি আগে আমার ট্রফিটা দিক দিয়ে বলবো, ট্রফি তো অনেক দূর, আমার খেলে যেতে হবে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বৈশ্বিক টুর্নামেন্টে গেছে টিম বাংলাদেশ। সাবেক এই অলরাউন্ডারের পরামর্শ, তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে স্বাভাবিক খেলার সুযোগ করে দেয়ার। আমি বললাম না, আমি এদের ব্লাইন্ড ছেড়ে দিব। এদের এখন ওখানে আর বাড়ি খেয়ে আগে মজবুত হোক। ইয়াং যত প্লেয়ার আছে, এদের আপনি ফ্রিভাবে থাকতে হবে এবং ফ্রিভাবে খেলতে দিবেন। দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর ঠিকই দেখবেন এদের মতো সার্ভিস দিবে। তবে বড় মঞ্চে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন মোহাম্মদ রফিক। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক সমর্থকদের প্রত্যাশা, বৈশ্বিক আসরের যে ট্রফি খরা, সেটি এই টুর্নামেন্ট দিয়ে ঘুচাতে পারবে বাংলাদেশ। প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন কতটুকু ঘটাতে পারবে টাইগাররা? ওয়াসিউল হক, পান্থ, এখন, ঢাকা। শেষ করবো এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ থেকে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু। বিকেলের প্রথম সভায় অংশ নেবে বিএনপি। দক্ষতার ঘাটতিতে বিশ্ববাজারে বাংলাদেশি শ্রমিকদের মজুরি কম, চাহিদা ভিত্তিক কর্মী তৈরির পরিকল্পনা সরকারের। এই মানুষগুলি অফকোর্স তাদের একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়েজ হওয়া উচিত বলে আমি মনে করছি। কারা কারা আসলে এই ধরনের স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি। গরমের চাহিদা মেটাতে দ্রুতই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ দেবে আদানি, তবে কর সুবিধা ও ছাড়ের অনুরোধ প্রত্যাখ্যান। আন্দোলনে আহত 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন, অপেক্ষায় আরো 40 জন, অনেকেই ভুগছেন মানসিক অস্থিরতায়। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।